সদ্য বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে রেকর্ড 50,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। ফলে সব মিলিয়ে পুরো অর্থবছরে এসেছে 4,10,000 কোটি টাকা। আর চূড়ান্ত হিসাবে যা দাঁড়াতে পারে 4.25 লাখে। 11.5% আয় বাড়ার পরও ঘাটতি থেকে যাবে 83,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা পূরণে ডিজিটাইজেশন সহ কার্যকর উদ্যোগ নিতে হবে শুরু থেকেই। আরও জানাচ্ছেন মইনুল হাসান। উন্নয়নের অক্সিজেন বলা হয় রাজস্বকে, যা নিয়ে বহু বছর ধরেই অস্বস্তিতে বাংলাদেশ। কখনো রাজনৈতিক অস্থিরতা, কখনো বা বৈশ্বিক সংকটে ব্যবসা বাণিজ্য থেমে যাওয়ায় ব্যাহত হয় আদায় কার্যক্রম। তবে সেসব ছাপিয়ে প্রথমবারের মতো এক অর্থ বছরে 4 লাখ কোটি টাকা আয়ের রেকর্ড গড়ল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তথ্য বলছে, প্রাথমিক হিসাবে আদায় হয়েছে 4,10,000 কোটি টাকা, যা আরও 10,000 কোটি টাকা বাড়তে পারে চূড়ান্ত হিসাব শেষে। রাজস্ব আয়ের এই রেকর্ডের পেছনে বড় ভূমিকা ছিল সবশেষ মাস জুনের, কারণ একক মাস হিসেবেও আদায় হয়েছে 50,000 কোটি টাকা। অবশ্য সবচেয়ে কম আদায় ছিল আগস্টে, মাত্র 27,000 কোটি টাকার কিছু বেশি। বিশ্লেষকরা মনে করেন, এই অর্জনে ভর করে নতুন পরিকল্পনা সাজাতে হবে এনবিআরকে। ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি এবং বিজনেস ফ্রেন্ডলি গ্রোথ সাপোর্টিং রেভিনিউ পলিসি এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা, এটা আমি মনে করি নতুন চেয়ারম্যান মহোদয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য অনুযায়ী বছর ব্যবধানে এনবিআর এর আয় বেড়েছে 39,500 কোটি টাকা বা 11.5%। এই সময়ে মোট আয়ের 2/3 এসেছে পরোক্ষ করের মাধ্যমে, আর সবচেয়ে বেশি 1,56,000 কোটি টাকা এসেছে মূসক থেকে। 43,000 কোটি টাকার ঘাটতি ছিল আয়কর ও ভ্রমণ করে। এক দশকের উপর আমাদের ট্যাক্স রিফর্ম পেন্ডিং হয়ে আছে, বিভিন্ন ধরনের পলিসি রিফর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, টেকনোলজি বেসড রিফর্ম। তো সেই রিফর্মগুলো চালু হতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে চেয়ারম্যান বা রাজনৈতিকভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের অনীহা এবং অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার এক ধরনের প্রবণতার কারণে এগুলোকে ডিজিটালাইজেশনে যাওয়া যায়নি। আমরা দেখতে চাইব যে এনবিআর এর নতুন চেয়ারম্যান মহোদয় লক্ষ্য ঠিক করে কিভাবে ডিজিটালাইজেশনের দিকে যান। এমন বাস্তবতায় নতুন অর্থ বছরের লক্ষ্য অর্জনে এনবিআরকে বাড়তি আদায় করতে হবে প্রায় 2 লাখ কোটি টাকা। মইনুল হাসান, 71, ঢাকা। অর্থবছরের শেষ মাসে ভালো প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা থেকে বেশ খানিক দূরে রপ্তানি আয়। সবশেষ 2025-26 সব মিলিয়ে $48 বিলিয়ন পণ্য পাঠিয়েছেন উদ্যোক্তারা, যা এর আগের অর্থবছর থেকেও কমেছে বেশ কিছুটা। মূলত অভ্যন্তরীণ সমস্যা, বিনিয়োগের ঘাটতি ও বৈশ্বিক অস্থিরতার প্রভাব পড়েছে এই খাতে। এ সময় লক্ষ্য ছুঁতে পারেনি প্রধান চালক তৈরি পোশাক খাত। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি রপ্তানি আয়, যার উপর নির্ভরশীল বিনিয়োগ ও কর্মসংস্থানেরও বড় অংশ। 80 দশকের শেষ ভাগে এই আয় $1 বিলিয়ন স্পর্শ করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি উদ্যোক্তাদের। তবে আগের অর্থবছরগুলোতে এই আয় ধারাবাহিকভাবে বাড়লেও বড় ধরনের হোঁচট খেল সবশেষ 2025-26 অর্থবছরে। ইপিবির তথ্য অনুযায়ী উদ্যোক্তারা এই সময়ে বিশ্ববাজারে পণ্য পাঠিয়েছেন $48 বিলিয়ন, অথচ লক্ষ্য ছিল $55 বিলিয়ন। সে হিসাবে আয় কমল 13%। শুধু তাই নয়, এই অঙ্ক কিছুটা কমেছে আগের 2024-25 অর্থবছর থেকেও। প্রশ্ন হলো, কি কারণে এই দুরবস্থা? একটা হচ্ছে ইউএস ট্যারিফ ইম্পোজ করা, সেটা নিয়ে একটা আনসার্টেনিটি। 2 নম্বর হচ্ছে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী থাকবে সেটা নিয়ে বায়ারদের কনসার্ন, এবং একটা নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেওয়া। এই বিষয়গুলো ছিল। আগামী অর্থবছরে তো আমাদের এই বিষয়গুলো থাকবে না। ইপিবির তথ্য অনুযায়ী অর্থবছর শুরু হয় ইতিবাচক ধারায়, এরপর টানা 8 মাস কমতে থাকে রপ্তানি। জুনে প্রায় 26% প্রবৃদ্ধি এলেও সব মিলিয়ে ধরা যায়নি আগের অর্থবছর। বিশ্লেষকরা মনে করেন, দেশীয় অস্থিরতা, বিনিয়োগের ঘাটতি আর বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ার সম্মিলিত প্রভাব স্পষ্ট হয়েছে রপ্তানি আয়ে। আমাদের উদ্যোক্তারা তো অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছেন। তারা যখন নাকি ব্যাংক থেকে ঋণ নিতে যাচ্ছেন, তখন তারা 12-13% ঋণ নিতে হচ্ছে। আমাদের অন্যান্য যেসব সুযোগ সুবিধা, প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া, সেগুলোর ক্ষেত্রে অনেক ব্যত্যয় বিচ্যুতি হচ্ছে। আবার এলডিসি গ্র্যাজুয়েশনের সময়ও চলে আসছে। তো সবটা মিলে এই বছরটাও খুবই চ্যালেঞ্জিং হবে। বরাবরের মতোই চালকের আসনে তৈরি পোশাক খাত। জুনে রপ্তানি বেড়েছে 21.5%, কিন্তু তাতেও আয় খানিকটা কমে নেমেছে $39 বিলিয়নের নিচে। এক্ষেত্রে সর্বোচ্চ রপ্তানি হারিয়েছে নিট পোশাক।
ট্যারিফ একটা বড় চ্যালেঞ্জ এসছে, ভারত বাংলাদেশের সম্পর্ক একটা বড় চ্যালেঞ্জ এসছে, সব কিছু মিলিয়ে একটা গ্লোবাল জিওপলিটিক্যাল একটা বড় চ্যালেঞ্জ এসছে, যেটা অর্থনীতি ক্রমবিকাশে বাধাগ্রস্ত হয়েছে। তো আমাদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই যে আমাদের জ্বালানি সমস্যা। আর এই ইউএস ট্যারিফ ইম্পোজ হয়ে যাওয়ার পরে চায়না যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছে টু ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়া, সেইটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অর্থবছর শেষে পোশাকের রপ্তানি হারিয়েছে সিরামিক্স, টোবাকো, হ্যান্ডিক্রাফট, কৃষিপণ্য সহ বেশ কিছু খাত। তবে বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, প্লাস্টিক, হালকা প্রকৌশল, ওষুধ সহ উদীয়মান শিল্পপণ্যের রপ্তানি। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, রপ্তানি আইনি আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএম এর সাবেক সভাপতি ফজলুল হক। আমরা যাচ্ছি তার কাছে। জনাব ফজলুল হক, ৭১ বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে আমরা একটু কষ্ট করে জানতে চাইবো যে রপ্তানি আমরা যে পতন দেখলাম, বিশেষ করে পোশাক খাতে, তারও যদি বিশেষ করে বলা হয় যে নিটওয়্যারে, আপনি এই খাতের একজন উদ্যোক্তা হিসেবে কি কারণ দেখছেন এই পতনের পেছনে? আমার মনে হয়, ধন্যবাদ। আমার মনে হয় যে আপনার এই নিউজ আইটেমে অন্যান্য যারা মন্তব্য রেখেছেন তারা ইতিমধ্যেই সবগুলো কারণ বলেছেন। আমি যদি এগুলিকে গুছিয়ে আরেকবার বলি, যে প্রধানতম কারণ ছিল যে বৈশ্বিক বাজারে এক ধরনের অস্থিরতা, এক ধরনের হালকা মন্দভাব, যেটার সূচনা হয়েছিল গত বছরের এপ্রিলে, যখন মার্কিন প্রেসিডেন্ট জেনারেল ট্রাম্প একটা অস্বাভাবিক শুল্ক আরোপ করলেন সারা বিশ্বব্যাপী, যার প্রভাব পড়তে শুরু করেছে জুলাই মাস থেকে। এবং তখন থেকে কিন্তু বাংলাদেশের রপ্তানির পতন শুরু। এবং এই 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 একটা বৈশ্বিক মোকাবেলা, এই অস্থিরতা মোকাবেলার জন্য অন্যান্য শক্তিশালী দেশ যেমন চীন, ভারত, ভিয়েতনাম, তারা যেমন একটা খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং এ নেমে গেছে তাৎক্ষণিকভাবে এই এই বাড়তি শুল্ককে মোকাবেলা করার জন্য, সেই ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম। কারণ অ্যাগ্রেসিভ মার্কেটিং করার জন্য আপনার অনেকগুলো উপাদান দরকার হয়, যেমন সরকারি সহায়তা দরকার হয়, আপনার মানে পণ্যের বৈচিত্র্যকরণ দরকার হয়, আপনার স্ট্রং প্রোডাক্টিভিটি দরকার হয়। সবগুলোতেই আনফর্চুনেটলি অলমোস্ট সবগুলোতেই আমরা আমাদের প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে পিছিয়ে ছিলাম। এইটা একটা বড় কারণ যে আমরা রপ্তানিতে আমাদের আশাব্যঞ্জক সাফল্য লাভ করতে পারিনি। পাশাপাশি যেটা অনেকেই বলেছেন ইতিমধ্যে, যে আমাদের স্থানীয় ক্ষেত্রেও ইন্টারনালিও আমাদের অনেকগুলো প্রবলেম ছিল, বিশেষ করে ব্যাংক খাতের যে অস্থিরতা। ব্যাংকে অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ ভেরি ভেরি লিমিটেড। ব্যাংকগুলো নিজেরাই মানে রুগ্ন এবং অসুস্থ। সেইখানে আমি রুগ্ন বলবো না, যে বিপদগ্রস্ত গার্মেন্ট সেক্টরকে সহায়তা করার সক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন অনেকখানি। তারপরে উচ্চ সুদ, যেটা মুস্তাফিজ ভাই বলেছেন, উচ্চ সুদের হারের কথা, সেটা একটা বড় অন্তরায়। জ্বালানি সরবরাহে এক ধরনের অনিশ্চয়তা এখনো বিদ্যমান, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা বাবু ভাই বলেছেন। তো সব মিলিয়ে আমাদের এই সাপ্লাই সাইডেও আমরা যথেষ্ট শক্ত অবস্থানে ছিলাম না। সামগ্রিকভাবেই আমাদের রপ্তানি বেশ খানিকটা কমেছে, এবং এইটা খুব তাড়াতাড়ি পরিস্থিতির যে একটা বিরাট উন্নতি হবে সেটা আশা করাটা দূরও হবে, যদি না আমরা খুব দ্রুত একটা কারেক্টিভ মেজার এবং কালেকটিভলি এই কারেক্টিভ মেজারটা নিতে না পারি। জনাব ফজলুল হক, আমরা যদি বাস্তবতা আমলে নেই, জ্বালানির সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সবকিছু মিলে যদি আমরা আমলে নিয়ে যদি বিবেচনা করি, তাহলে এই ক্ষেত্রে দ্রুত উত্তরণে কি সমস্যা সমাধানে কি বিকল্প পরামর্শ দিবেন সরকারকে আপনি? আমি পরামর্শ দুইটাই আমি খুব পরিষ্কার বলতে চাই। যদি আমি আমাদের নিজেদের দিক থেকে শুরু করি, যে আমরা ব্যবসা করি, আমাদের নিজেদের আসলে মানে ঘুম থেকে জাগ্রত হওয়া দরকার, যে আমরা ওই বিশ্বের সেকেন্ড লার্জেস্ট এবং আমরা লো প্রাইসে লড়াই করি, আমাদের মার্কেট কেউ নিতে পারবে না, এই চিন্তা ভাবনা থেকে, এই স্বস্তির জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে আসলেই একটা মানে ফাইটিং অ্যাটিটিউড নিয়ে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, এবং সেই তৈরিটা খুব তাড়াতাড়ি। আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়াতে হবে, আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের উদ্যোগটা আমাদের নিজেদের নিতে হবে। আর সরকারের কাছ থেকে আমরা যেটা আশা করি, যে পলিসিগত যে সমস্ত সাপোর্ট, একটা জিনিস উল্লেখ করি, যে ইনসেন্টিভটা বড় বিষয় না হয়তো, বাট আপনি দেখেন, যখন আমি গত বছরের কথা বলি, যে যখন সারা বিশ্বে অন্যান্য রপ্তানিকারক দেশ তাদের রপ্তানিকারকদেরকে নানাভাবে প্রণোদনা দিয়ে আসছিল, তখন আমাদের এই অন্তর্বর্তী সরকার এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতির অজুহাতে
অল অফ এ সাডেন তারা ইনসেন্টিভ কার্টেল করলো। সেটা একমাত্র কারণ না, এটা হচ্ছে যে অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট টুয়ার্ড দ্য ইন্ডাস্ট্রি, এটা আমরা খুবই নেগেটিভ অ্যাটিটিউড দেখেছি বিগত সরকারের আমলে। বর্তমান সরকার চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় যে স্টেক হোল্ডারদের সঙ্গে বসে সরকারের ঊর্ধ্বতন মহল একটা খুব জরুরি ভিত্তিতে একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করা দরকার, যে কিভাবে সরকার কোন ক্ষেত্রে সরকার স্ট্র্যাটেজিক সাপোর্ট দিতে পারে, পলিসিগত সাপোর্ট দিতে পারে, জ্বালানি সরবরাহের নিশ্চয়তাটা কিভাবে নিশ্চিত করা যায়, ব্যাংক ইন্টারেস্ট কিভাবে কমিয়ে আনা যায়। মুদ্রানীতিতে আমি কিছুটা হতাশ যে ব্যাংক ইন্টারেস্ট খুব সহজে কমছে না। সো এই সবগুলো বিষয়ে আমরা যদি খুব জরুরি ভাবে এই মোকাবেলার জন্য নিজেদেরকে তৈরি করতে না পারি এবং আমাদের এই রপ্তানির পতন যদি অব্যাহত থাকে, তাহলে আমরা কিন্তু পার্মানেন্টলি আমাদের মার্কেটের একটা শেয়ার আমাদের কম্পিটিটরদের কাছে হারিয়ে ফেলতে পারি। সেটা কিন্তু দেশের জন্য খুব ভালো সংবাদ হবে না। কিন্তু আমরা মনে করি আমাদের সকল রকম যোগ্যতা আছে, আমাদের সেই রেজিলিয়েন্স পাওয়ার আছে, আমরা অনেকবার অতীতে প্রমাণ করেছি। আমরা শুধু চাই যে একটা সঠিক পরিকল্পনা এবং সঠিক নেতৃত্ব, এবং এই নেতৃত্বটা যৌথভাবে আসা দরকার সরকার এবং বেসরকারি মহল থেকে। জনাব ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর বিজনেসকে সময় দেওয়ার জন্য। দর্শক, রপ্তানি আয় নিয়ে কথা বলছিলেন বিকেএম এর সাবেক সভাপতি জনাব ফজলুল হক। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আবারও এলপিজির দাম কমালো সরকার। ভোক্তা পর্যায়ে কেজিতে 29 টাকা 76 পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এতে 12 কেজি সিলিন্ডারে 357 টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয় 1528 টাকা, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 86 টাকা 93 পয়সা থেকে কমিয়ে 70 টাকা 40 পয়সা নির্ধারণ করা হয়। এর আগে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসে এলপিজি অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। 12 কেজি সিলিন্ডারের মূল্য জুন 2026 মাসে ছিল 1885 টাকা, যেটি জুলাই মাসে হবে 1528 টাকা। প্রতি 12 কেজিতে এখানে কমেছে 357 টাকা। কোম্পানি বিক্রি করবে 1433 টাকায়, পাইকারি বিক্রি করবে 1483 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রয় করবে 1528 টাকায়। দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল ও বিনিয়োগ বান্ধব করতে অযাচিত হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। সন্ধ্যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পুঁজিবাজারে অপ্রয়োজনীয় নজরদারিজনিত হয়রানি কমিয়ে কার্যক্রম আরও সহজ করা হবে। বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের জন্য একটি স্বচ্ছ, কার্যকর ও সহায়ক পরিবেশ গড়ে তোলাই নিয়ন্ত্রক সংস্থার লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় জটিলতা দূর করে ব্যবসা বান্ধব নীতিমালা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের মতে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং বিনিয়োগ কার্যক্রম আরও বেগবান হবে। এ সময় অগ্রাধিকার ভিত্তিতে নতুন আইপিও বাজারে যুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান বক্তারা। নতুন বাজেটে এসএমই খাতের জন্য বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 8,000 কোটি টাকা, যা স্বস্তি দিতে পারে উদ্যোক্তাদের জন্য। কিন্তু চড়া সুদ আর জটিল প্রক্রিয়ার কারণে এই সুবিধা নিতে পারছেন না অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অর্থায়ন নয়, কাঙ্ক্ষিত সুফল পেতে দরকার উৎপাদন থেকে রপ্তানি কিংবা ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত সহায়তা প্যাকেজ। রাকিব হোসেনের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ব্যস্ততা বেড়েছে হাতবাক্সের কর্মীদের। নিয়মিত কর্মযজ্ঞের পাশাপাশি তৈরি করছেন ব্রাজিল আর্জেন্টিনার পতাকা জার্সি, কেননা এই সময়ে ব্যাপক চাহিদা এসব উপহার সামগ্রীর। দেশীয় ঐতিহ্য স্থাপনাকে নান্দনিকভাবে বিস্তৃত করতে 2018 সালে পথ চলা শুরু করে হাতবাক্স, যা দেশের বাজারে এখন বেশ পরিচিত। কিন্তু অর্থ সংকটে কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছেন না এই উদ্যোক্তা। বলছেন, চড়া সুদ আর জটিল প্রক্রিয়ায় পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না এসএমই খাতের ঋণ সুবিধা। আমাদের বিজনেসের এক্সপেনশন দরকার হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিং নিয়েছি। কিন্তু নিতে গিয়ে যেটা আমরা সম্মুখীন হয়েছি, প্রথমত হচ্ছে যে এখানে ডকুমেন্টেশনটা কিন্তু বেশ ট্রিকি। একটা 20 লাখ টাকার লোন নিলাম, আমাকে হিসাব করতে হয় যে আমি আসলে 17 লাখ টাকা পাইছি। কেন? কারণ আমি 3 থেকে 4টা কিস্তির টাকা কিন্তু আমি আগে প্রিজার্ভ করে রাখি, আর নাহলে তো আবার লোন ডিফল্টার হয়ে যাব। এটা কিন্তু একটা ভয়াবহ বিষয়। জাস লেদার, শাবাব লেদারের মতো বহু ছোট শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করছে, কিন্তু তারাও সরকারের দেয়া অর্থায়ন সুবিধা
কাজে লাগাতে পারছেন না, যার পেছনে বড় কারণ গ্রেস পিরিয়ড না থাকা, চড়া সুদহার আর জটিল প্রক্রিয়া। আমরা যে পরিমাণ প্রফিট করি 6 to 8% এই ধরনের প্রফিট করি। এখন আমরা যদি 6 to 8% লোনই নেই, তাহলে আমরা কি লোনের টাকা পরিশোধ করব না আমরা প্রফিট করব? তো আমাদের টোটাল জিরো ব্যালেন্স থাকে, তো এই চিন্তা করে আমরা লোন নিতে পারতেছি না। আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করি, দেখি অরিজিনাল লেদারের অনেক ভ্যালু, তো ওইটাও আমাদের একটা স্বপ্নের জায়গা। আমরা যদি এভাবে প্রিপেয়ার হতে পারি, তাহলে আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিকে একসময় ইন্টারন্যাশনালি লিড দিতে পারবো। নতুন অর্থ বছরের বাজেটে বিভিন্নভাবে প্রায় 8,000 কোটি টাকার অর্থ বরাদ্দ হয়েছে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য, যা স্বল্প সুদে বিতরণ করবে ব্যাংকগুলো। এতে জড়িত থাকবে এসএমই ফাউন্ডেশনের মতো সরকারি একাধিক সংস্থাও। আমরা যে লোনটা দিলাম, সেই লোনটা আসলে ব্যবসায়িক পারপাসেই উদ্যোক্তারা নিচ্ছে কিনা, নাকি সে নিয়ে অন্য পারপাসেই ইউজ করতেছে, এগুলো, তারপরে এটার ফলে ব্যবসা কিভাবে তাদের পরিধি বাড়লো কিনা, সার্বিক একটা ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়। পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান বলছেন, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের আলাদাভাবে সুযোগ সুবিধা দিতে হবে। শুধু অর্থায়ন নয়, উৎপাদন উদ্যোগ থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত একটি সহজ ও সাশ্রয়ী পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে। কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল লোনের ক্ষেত্রেও ব্যাংক বা এনবিএফআই গ্রেস পিরিয়ড দেয়। আবার দেখা যায় বাংলাদেশ সরকার যখন ডেভেলপমেন্ট পার্টনার থেকে লোন নেয়, সেখানেও গ্রেস পিরিয়ড থাকে। স্মল বিজনেসের জন্য গ্রেস পিরিয়ডটা আরও ইম্পর্টেন্ট। পলিসি, রেগুলেটরি, স্কিলস, লাইসেন্সিং, টেকনোলজি, মার্কেট অ্যাক্সেস, মার্কেট ইনফরমেশন, এই সার্বিকভাবে আমরা তাদেরকে উন্নয়ন করার সুযোগ দিতে না পারি, তাহলে শুধু ফাইন্যান্সিংয়ের মাধ্যমে তাদেরকে উপনানো যাবে না। কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদনের দিক থেকে এসএমই খাতের অবদান বড় হলেও অবহেলিত উদ্যোক্তারা। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। 2,216 টাকা বেড়ে 22 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,24,182 টাকায়। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক বাজারে $4,000 নিচে নেমে যায় আউন্স প্রতি স্বর্ণের দাম। তখন 2 দিনের ব্যবধানে ভরিতে 6,590 টাকা দাম কমিয়েছিল বাজুস। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনায় বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম আবারও $4,000 উপরে উঠে এসেছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে 2,14,093 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 2,974 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। মেক্সিকো কানাডার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএমসি এর মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ দুটির সাথে বাণিজ্য ঘাটতি দূরীকরণে কোনো কাজ করেনি এই চুক্তি, এমন অভিযোগ তুলে তা থেকে সরে আসতে চায় ট্রাম্প প্রশাসন। যদিও এটিকে চাপ দিয়ে সুবিধা আদায়ের কৌশল বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত নুসরাত মমিন রিপোর্টে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএমসিএ 2020 সালের 1 জুলাই ঐতিহাসিক নাফটা চুক্তির স্থলাভিষিক্ত হয় এটি। সম্প্রতি ইউএসএমসিএর মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, নিজেদের দাবি দাওয়া পূরণে চাপ প্রয়োগের জন্যই এই কৌশল অবলম্বন করেছে ট্রাম্প প্রশাসন। মেক্সিকো ও কানাডার সাথে এখনো বড় আকারের বাণিজ্য ঘাটতি আছে যুক্তরাষ্ট্রের, যা ইউএসএমসিএ দূর করতে পারেনি। এমন অভিযোগ তুলে 3 দেশের বাইরে থেকে আমদানি করা যন্ত্রাংশে তৈরি গাড়িতে শুল্কমুক্ত সুবিধা দিতে নারাজ ট্রাম্প। এদিকে উত্তর আমেরিকার বাজারে এখনো চীনের শক্তিশালী প্রভাব রয়েছে, বিশেষ করে যন্ত্রাংশ, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি, ইলেকট্রনিক্স ও গুরুত্বপূর্ণ খনিজে চীনের উপর নির্ভরশীল এই অঞ্চল। এতে মেক্সিকোয় উৎপাদন ও বিনিয়োগ বাড়িয়ে ইউএসএমসিএ সুবিধা নিয়ে উত্তর আমেরিকার বাজারে নিজেদের অবস্থান জোরদার করছে চীনা প্রতিষ্ঠানগুলো, এমন দাবি করেন ট্রাম্প। এছাড়া চুক্তির অধীনে থাকা শুল্কমুক্ত সুবিধা একতরফাভাবে বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। দেশ দুটি থেকে আসা গাড়ি ও যন্ত্রাংশে 25% এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে 50% শুল্ক আরোপ করেন তিনি। জবাবে পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডাও। সবশেষ তথ্যানুযায়ী যদি 3 দেশ চুক্তির শর্ত নিয়ে একমত হতে না পারে, তবে আগামী 10 বছর ধরে পর্যালোচনা বৈঠক চলবে। শেষ পর্যন্ত সমাধান না মিললে 2036 সালের 1 জুলাই বিলুপ্ত হবে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটি। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।